নির্বাচনকে কেন্দ্র করে এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে যৌথ সাংগঠনিক সভা সভার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হঠাৎ এই শারীরিক অসুস্থতার কারণে আয়োজিত বিরাট মাহফিল সহ আজকের এই সভার সম্মানিত প্রধান সভাপতি পাটোয়ার ঐতিহ্যবাহী পূজাবাড়ির সন্তান জনাব আব্দুল কাদের ভূঁইয়া সাহেব, উপস্থিত আমার পিতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী একাকাল ইউনিয়নের বিএনপির বিপ্লবী সভাপতি নাঙ্গলকোট উপজেলা প্রবীণ যে একজন রাজনীতিবিদ এখনো জীবিত আছেন বিএনপি, তার মধ্যে একজন অন্যতম আমাদের মফিজুর রহমান জিয়া সাহেব, উপস্থিত আছেন একাকাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনপ্রতিনিধি নির্বাচিত সাবেক মেম্বার জনাব মাসুদুল হক সাহেব, উপস্থিত আরেকজন জনপ্রতিনিধি ৩ নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত মেম্বার যুবদল একাকাল ইউনিয়নের সাবেক সভাপতি আলাউদ্দিন মেম্বার, উপস্থিত আছেন একাকাল ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ ইয়াকুব, একাকাল ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক রিপন মজুমদার, ৮ নং ওয়ার্ড যুবদলের অন্যতম নেতা, একটু আবেগী, সবসময় বিএনপি গ্রুপ নিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করছে আমাদের ছোট ভাই রবিউল হোসেন, উপস্থিত ছাত্রনেতা শৈশব যুবনেতা একাকাল ইউনিয়নের অত্যন্ত পরিশ্রমী নেতৃত্ব সাবেক ছাত্রনেতা সালাদ হোসেন, আমাদের একাকাল ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি আমাদের পাটুয়া গাঁয়ের ঐতিহ্যবাহী কাজবাড়ি উপস্থিত আরেকজন সহসভাপতি একাকাল ইউনিয়ন বিএনপির দীর্ঘদিন এই বিএনপি রাজনীতি করায় অবদান রেখেছে আমাদের কাজী মোহন বাবা, উপস্থিত ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সবাই বলেন আমাদের পূর্বের নেতা জনাব মোস্তফা মজুমদার, উপস্থিত ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি। আমি ছোটকাল থেকে যারা দেখে আসছি আমার জুনিয়র, কিন্তু আমি ছোটকাল থেকে যারা দেখি তারা সারা দেশে বিএনপি রাজনীতি নিয়ে সক্রিয় আছে নুরুল আমিন, পাটবার ৮ নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া সহ উপস্থিত আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সন্তান, কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো ভাতিজা, সবাইকে আমি এইভাবে ডাকি, নাকি আপনারাও আমার এইভাবে ডাকেন। তো রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, সেখানে ছাত্ররাজনীতি করছি, একটা রাজনীতি পরিষ্কার বহন করি, এটা আপনাদের কাছে আমার রাজনীতি পরিষ্কার না। আমি রাজনীতি করি যেখানে ঢাকায় বা বাংলাদেশে যখন যেখানে দায়িত্ব দেন সেখানে দায়িত্ব পালন করতে যাই, ওইটা রাজনীতি দায়িত্ব যাই। আপনাদের কাছে কি আমি জানি না, আপনাদের কাছে কি আপনাদের সন্তান। তো যেহেতু আমার জন্ম এই গ্রামে, আমার কেন্দ্র এখানে, আপনাদের কাছে আমার দাম বেশি থাকবে, এটা স্বাভাবিক নাকি? আর এখানে যদি আমার যদি তৌফিক থাকে, আল্লাহ যদি সাধ্য দেয় কিছু করার, আপনাদেরও আমার কাছে অধিকার থাকবে। কেউ বলবেন ভাই কেউ বাতিল আমাদের কাছে উপরে করতে হবে, কাজটা করে ইনশাআল্লাহ আমি আমার সাধ্য আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় আমাদের দেশের বাংলাদেশে। আপনারা সবাই বিভিন্ন সমাজের সকল টিভিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রিকায় সরকার আজকে প্রধান সংবাদ দেশের বাংলাদেশিয়া জীবন মৃত্যুর শহীদ করলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মের ফল
আর যাকে ইজ্জত দেওয়া তাকে কিভাবে ইজ্জত দেয়, কিভাবে সম্মান দেয়। এই দেশে স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে একজন নেতা ছিল যার ডাকে এই দেশের মানুষ স্বাধীনতা সংগ্রামেও ঝাঁপিয়ে পড়েছিল। তার নাম কি ছিল? শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পূর্বে বাংলাদেশের রাজনৈতিক একটি দলের রাজনৈতিক প্রধান ছিলেন। তার উদ্দেশ্য যেটা ছিল সেটা স্বাধীনতা যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে বোঝা গেছে মূলত তিনি আসলে দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করেন। তিনি তার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করছিলেন। এটা মুরব্বীরা অনেকে যারা আছেন তারা জিনিসটা জানেন। সে ওই সময় 1970 নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছিল, মূলত বাংলাদেশ স্বাধীনতার জন্য সংগ্রাম করেন নাই। স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা আমরা ইতিহাস থেকে শিখছি, ইতিহাস সত্যিকারের ইতিহাস থেকে আমরা জানছি। যাই হোক, সেটা অনেক লম্বা ইতিহাস। 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করে যখন নিরাপদে দেশ ত্যাগ করে চলে গেছেন, আরেকজন মানুষ যিনি ছিলেন তৎকালীন পাকিস্তান আর্মির মেজর, তিনি সরকারি চাকরি করতেন। 25 মার্চ রাতে যখন পাকিস্তানি সৈনিকরা এই দেশের সাধারণ নিরীহ জনগণের উপর তখন তিনি আর পাকিস্তান সরকারের আধিপত্য আর মানলেন না। কি করলেন? 26 মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জানপুরা, তার নাম ছিল কর্নেল জানপুরা, তাকে হত্যা করে বিদ্রোহ ঘোষণা করলেন। ঘোষণা দিলেন আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সুলতান রহমতুল্লাহ আমরা সেই জিয়া বাংলাদেশের মানুষ যখন চরম এক দুর্বিষহ জীবনের মধ্যে পড়ে গেলেন, নিরীহ মানুষের হত্যা করা হচ্ছিল, তখন এই দেশের মানুষের জন্য হাত ধরলেন। 9 মাস স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। দেশ স্বাধীন হল, তিনি আবার ফিরে গেলেন কোথায়? ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার পরে তিনি যথারীতি সেনাবাহিনীর চাকরি করতেছিলেন। এই শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসার পরে 1974 দুর্ভিক্ষের কথা কারণ মনে আছে? আমরা ছোট আমাদের সময় দেখি না, আমার বাবার কাছে শুনছি, দাদার কাছে শুনছি, আপনাদের মতো মুরব্বী দাঁড়িয়ে থাকা যারা এখানে আছেন তাদের কাছে শুনছি 74 সালে একটা দুর্ভিক্ষ হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। মানুষের মানুষ গেছে, পুরো মানুষ একসাথে গাছ তুলে মারা গেছে। বস্তুরের ঘটনা কারণ মুরগি আপনারা দেখছেন করছে। কি কারণে করছে? শেখ মুজিবের পরিবার, আত্মীয় স্বজন এই দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। শেখ মুজিবুর রহমান একটা বক্তব্য আপনাদের মনে সবাই জানেন, ঐতিহাসিক কথা, যে 7 কোটি মানুষের জন্য বিদেশ থেকে 7 কোটি কম বলা আছে সাহায্য হিসেবে। এই চোরের জাতি আমার কথা চুরি করে নিয়ে গেছে বলেছিলেন শেখ মুজিব। তার মানে ক্ষমতা যখন কে ছিল? শেখ মুজিব ছিল। শেখ মুজিবের ছেলেরা ছিল, শেখ মুজিবের ভাইরা ছিল, আত্মীয় মুজিবের ভাইরা ছিল। তারা এই দেশের টোটাল সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছিল। একটা দুর্বিষহ অবস্থায় পড়ছিল দেশ। এই দুঃশাসন থেকে মুক্তির জন্য মুক্তিগামী কিছু সেনা অফিসার তখন একটি বিদ্রোহ করলো। গতকাল মোস্তাক আমাদের সেক্রেটারি নেতৃত্বে সেই বিদ্রোহে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সপরিবারে। কাকে হত্যা করেছে? জালেম শাসককে, ভালো শাসক হত্যা করা হয়েছে। মানুষ কাউন্সিলরকে শেখ মুজিব মৃত্যু বলেন, অনেকে আন্দোলনের করছে। 75 শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমানকে যখন তৎকালীন জাসদের নেতারা ক্যান্টনমেন্টে বন্দী করছে, ওই সময় সাধারণ সিপাহীরা আর সাধারণ জনতা মিলে একটি বিপ্লব সংগঠিত হয়। সেই বিপ্লব ছিল 7 নভেম্বর 1975। জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করে নিয়ে আসছে। উদ্ধার করে নিয়ে আসার পরে জিয়াউর রহমান আবার দেশের হাল ধরে। এই জিয়াউর রহমান 5 বছরের ব্যবধানে তলাবিহীন জুড়ে একটা দেশ দুর্ভিক্ষে যখন মানুষ লক্ষ লক্ষ মানুষ যখন না খেয়ে মৃত্যুবরণ করতেছিল, 5 বছরে এই জিয়াউর রহমান বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটালেন। মানুষের আগে বাঁচার জন্য কি দরকার? ভাই, খাদ্য দরকার, খাইতে হবে। জিয়াউর রহমান অনুভব করছে যে দেশের মানুষকে আগে খাওয়াইয়া বাঁচানোর পরে দেশের মানুষ যখন নিজের হাতে পরিশ্রম করে জাতিকে আবার গঠন করতে পারবে,
জিয়া রহমান কৃষি বিপ্লবের জন্য খালটা কাজে আজকে আমাদের এখানে খালটা আছে। আমরা ছোটবেলায় দেখছি এখন তো কারেন্টের কারণে বিভিন্ন মোটর আছে, সেটা তৈরি হয়, একবার চাষাবাদ করতে একবার খালের পানি লাগে না। আজকে থেকে 15 বছর 20 বছর আগে খালের পানি যেরকম হয়েছিল, এই খালটা কর্মসূচির মাধ্যমে জিয়া রহমান এদেশের কৃষি উন্নয়ন করেছিলেন। সেই জিয়া রহমান যখন আবার ভারতীয় চক্রান্তের কারণে তাকে হত্যা করা হলো নির্মমভাবে, এটা আমার ইতিহাস সাক্ষী হয়ে গেল যে জিয়ার মৃত্যুর পরে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কান্নাকাটি করছিল, কান্নাকাটি করছে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বড় যে যারা যারা অনুষ্ঠিত হয়েছিল মানে বিরুদ্ধে সেটা ছিল শহীদ জিয়াউর রহমানের। জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই 9টি বছর একটা গৃহবধূ আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ দিনের আন্দোলনের নেতৃত্ব দিলেন। 1991 সরকার গঠন করলেন। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের কৃষক শ্রমিকের উন্নতির জন্য, এদেশের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এদেশের পিছিয়ে পড়া অনগ্রসর নারী শিক্ষার জাগরণের জন্য বেগম খালেদা জিয়া অনেকগুলো কর্মসূচি গ্রহণ করলেন। তার মধ্যে একটি অন্যতম ছিল উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে স্কুলে লেখাপড়ার ব্যবস্থা। কে করেছিলেন? খালেদা জিয়া করেছিলেন। জি। ওই ধারাবাহিকতায় বিএনপি যখন দেশের উন্নয়ন করতেছিল, আমরা সর্বশেষ আমি কথাটা লাফে লাফে ইংরেজ করে রাখতেছি না। 2008-এ 30 ডিসেম্বর তৎকালীন জরুরি অবস্থার সময় আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। এই যে শেখ হাসিনা ক্ষমতায় বসলো, বিগত 16-17 বছর আমরা এই ধরনের কথা বলতে পারছি না। একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোথায় আমাদের কথা বলার সুযোগ ছিল না, আমাদের অধিকার ছিল না, আমাদের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা ভোটার হওয়ার পরে আমরা আপনাদের হাতে ভোট একবার দিতে পারেনি। আমরা আগে ভোটার হয়েছি 2008 পর্যন্ত আমরা ভোট দিতে পারছি না। আপনারা যারা ভোটার দিতে পারছেন ভোট দিতে, আর গত 17 বছর কেউ ভোট দিতে পারেনি। তার মানে আমাদের আমরা যে স্বাধীন দেশের নাগরিক, আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছিল 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ। কি জন্য স্বাধীনতা করলাম আমরা? আমাদের স্বাধীন মতামত প্রকাশ করার জন্য। আমার কাছে একটা জিনিস ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, এই মতামত প্রকাশ করার অধিকার আমার থাকবে না? অবশ্যই থাকতে হবে। আমরা পারি না আমাদের মতামত প্রকাশ করতে, আমাদের পছন্দের নেতাকে আমরা ভোট দিতে পারি না। এর থেকে চরম দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু ছিল না। এই 17 বছর যে দুর্বিষহ জীবন, এই ফ্যাসিস্ট হাসিনা এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে এবার 2024 সালে যে বিপ্লব হয়ে গেছে, ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে হাসিনা কি করলো? হাসিনা আছে দেশে না, আওয়ামী লীগ আছে নাকি? নাই। হাসিনা কি করলো? হাসিনা কি আমরা শুনেছি কেউ? হাসিনা খবর পাইছে যে এই দেশের মানুষ তার উপরে এত বেশি ক্ষোভ, তার নিজের কৃতকর্মের ফলে সে নিজেই পুরা হইয়া পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে একবার জায়গা দিতে রাজি না। আর হলো ছাত্রদল করে কোন দেশে ইতিমধ্যে আবেদন করেছে, তাদের কাছে জীবন ভিক্ষা চাইছে। পৃথিবীর কোন দেশ, পৃথিবীতে প্রায় 200 বেশি দেশ, কোন দেশ তাকে জায়গা দিতে রাজি হয়নি। আরেকজন নেত্রী, কথাগুলো বললাম এই কারণে, আমাদের জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে শেখ হাসিনা বিভিন্ন ভাবে কটূক্তি করছে। শেখ হাসিনা আমাদের নেত্রীকে বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করে দিয়েছে। আমাদের নেত্রীকে দীর্ঘ 2টি বছর ঢাকার একটি পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে, সাবেক কারাগার যেটা ছিল পুরান ঢাকায়, পরিত্যক্ত বিল্ডিং এর মানুষ বসবাস করার একলা, ওই পরিত্যক্ত একটি বিল্ডিং এর মধ্যে একা একটি রুমের মধ্যে 2টা বছর রেখে দিল। তাকে বিভিন্ন রকমের পয়জন, তার শরীরে অনেক বিষ ইঞ্জেকশনের মাধ্যমে পুরুষ যেন মারা যায়, কিন্তু রাখে আল্লাহ মারা রেখে। আজকে শেখ হাসিনা কোথায় আর বেগম খালেদা জিয়া কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মের মাধ্যমে আল্লাহ মানুষকে সম্মান দেয়।
বেগম খালেদা জিয়া আমি আজকে পত্রিকায় টিভিতে ওই ফেসবুকে দেখলাম এই দেশের কোন দল মত নির্বিশেষে জামাতের আমির, জামাতের বিভিন্ন নেতা, হেফাজত ইসলামের নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর ইউনূস, নতুন রাজনৈতিক দল এনসিপি থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন সেলিব্রিটি মানুষ নাই যারা আজকে আবেগ গণস্বাস্থ্য, প্রত্যেকটা মানুষের লেখার মধ্যে ছিল আকুতি, ছিল কান্না ছিল, এবং প্রত্যেকটা মানুষ এই দেশের 18 কোটি মানুষের আজকে একটাই শুধু দোয়া যে বর্তমানে 18 কোটি মানুষের বাংলাদেশের ঐক্যের প্রতীক হয়ে গেছে কি বেগম খালেদা জিয়া। আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক বেগম খালেদা জিয়া, এই দেশের গণতন্ত্রের রক্ষক বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে সবাই ফরিয়াদ করতেছে, আল্লাহ শেখ হাসিনার ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত এনসিপি নেতারা আজকে আমাদের নেত্রীকে দেখতে গিয়ে বাইরে টিভির সামনে তারা বক্তব্য দিছে, আল্লাহর কাছে দোয়া করছে যে শেখ হাসিনার ফাঁসিতে ঝুলানো পর্যন্ত আল্লাহ তুমি খালেদা জিয়াকে হায়াত দাও, আমিন। সম্মান দিছে কি আল্লাহ? কথা বললাম এই কারণে এই দেশের সকল উন্নয়নে, এই দেশের সকল সংকট দেখা দিছে, তখনই আমিও বলছি একজন নেতা জিয়া রহমান, আবার সংকট দেখা দিছে তার পরিবার। এই হাসিনা বিরোধী আন্দোলনে যখন আমাদের নেত্রীকে গৃহবন্দী করে রাখছে, তখন আবার আরেকজন নেতা লন্ডন থেকে এই দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে, সাহস দিচ্ছে, সেকে তারেক রহমান, যোগ্য উত্তরসূরি তারেক রহমান। এই পরিবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র, এই দেশের উন্নয়নের একমাত্র রক্ষা করবে। আমাদের নাঙ্গলকোটে একজন এমপি 2001 থেকে 2006 আমাদের আজকের যে প্রার্থী আব্দুল গফুর মিয়া উন্নয়ন করছে না ভাই? নাঙ্গলকোটে এমন কোন জায়গা আছে যেখানে আব্দুল গফুর মিয়া উন্নয়ন করে নাই? আর গত 47 বছর একজন এমপি ছিল, বড় মন্ত্রী ছিল, বাংলাদেশ সবচেয়ে বড় টাকা যার কাছে উন্নয়ন করতে টাকা টাকা অর্থমন্ত্রী পরিস্থিতি আমরা উন্নয়ন করেছি উন্নয়ন করে এই 17 বছরে আপনারা আমাদের এই এমপিকে 100বার দেখছেন কেউ? 100বার দেখেন। আর আমাদের সাবেক এমপি এবং বর্তমানে প্রার্থী লাল ভাই যদি আমাদের সাথে না থাকতো তাহলে আপনার আমার মনে হয় এখন প্রতিদিন দেখতে পারেন, প্রতিদিন সকালে একবার দেখতেন, রাত্রে আরেকবার দেখতেন, কারণ উনি যেখানে যায় দিকে বাইরে গেছে। আমরা যারা এই অঞ্চলের মানুষ, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, আমাদের জন্য সৌভাগ্য এই অঞ্চলের জন্য এমপি প্রতিদিন আমরা সকাল বিকাল আমরা দেখতে পাবো না, শুধু যার যে দরকার, যার যে প্রয়োজন, যখন যেখানে হবে আপনার তাকে ফোন দেওয়া দরকার। একটু অসুবিধা রাত্রে 9টার সময় উনি গাড়ি নিয়ে দেখতে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়ায়। আমি আপনাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কথা দিচ্ছি, আপনারা যদি তাকে নির্বাচিত করেন, এই পাটওয়ারের লোকজন 8 এবং 9 নম্বর ওয়ার্ডের লোকজন যদি এখানে তাকে বিপুল করে নির্বাচিত করেন, আমি আপনাদের গভর্নমেন্টের পক্ষে থেকে কথা দিচ্ছি, আপনাদের কোনো উন্নয়নের জন্য, আপনাদের কোনো প্রয়োজনে, ছেলেদের চাকরির বিষয়ে, অসুখ বিষয়, যে কোনো বিপদ আপদে সহযোগিতার জন্য আপনারা যখন ফোন করবেন, কেউ ফোন করে না পেলে, অনেক সময় ব্যস্ত কারণে ফোন করতে না পারবে, রাস্তায় দাঁড়ায় থাকবে, উনি কথা দিছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা লাগবে বলে মানুষ উন্নয়নের জন্য কাজ করবেন। আপনারাই আশা দেওয়ার বর্তমানে রাস্তার সামনে দাঁড়ায় যাবেন। যদি আমার কথা দিয়ে আজকে মনে রাখবেন, যদি কোনো কথা বিশ্বাস না হয়, ওনাকে এমপি হওয়ার পরে আপনার রাস্তার সামনে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় বলবেন যে শরীর কতবার আমাদের কথা দিচ্ছে, আমাদের কাজ করবেন, সকল কাজ আপনি করবেন, কেন এটা করলেন না, আপনার রাস্তা থেকে করতে পারবেন। তো এরকম একজন লোক যিনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমাদের জন্য কাজ করতে চান, উন্নয়নের জন্য কাজ করতে চান, আমাদের চিন্তা তাকে আমি করানো। আচ্ছা, আমাদের প্রতিপক্ষ আছে, আমাদের প্রতিপক্ষ আরেক রাজনীতি করে, এটা তো আমাদের নাই। এই প্রতিপক্ষ দলটা বিভিন্ন কথা বলে, অনেকে বলে জানা জানা বলে, সেই কথা বলে, আমি ওইদিকে আলোচনায় যাবো না। আমাদের যে আরেকটা দল আমাদের সাথে নির্বাচন, তারা কিন্তু একসময় আমাদের সাথে ছিল। কিরকম ছিল? সর্বশেষ যে নির্বাচনটা 2018 সালে আমরা ভোটের মধ্যে অংশগ্রহণ করছিলাম,
তখন তাদের মার্কাটা কি ছিল ধানের শেষ তখন তাদের মার্কা ছিল ধানের শীষ মার্কা নিয়েও তারা কি করেছে যখন বিপদে পড়ছে তার মার্কাও নাই যখন বিপদে পড়ছে তখন তারা আমাদের উপরে ভর করছে বিপদ পার হওয়ার পরে মানে উপকারের অপকার আর ঘটনা উপরে পড়ে ওই মানুষ বলে যে তার উপরে পড়ে এখানে বাংলা শেরে বাংলায় কোন করে কাজ শুরু করা এক সময় উপমহাদেশের জাতীয় একটা পড়ালেখা ছিল শেরে বাংলায় বলতো আর একটা ঐতিহাসিক একটা কথা আছে যে কারো যদি কোনো উপকার করো ব্যক্তিগতভাবে তার হাতে করে বাংলাদেশ মানুষের কোনো এক্সপেরিয়েন্স দিও যে বিপদ সারিয়ে করে তার বইনে খারাপ কথা বলে আমাদের এই পরিবর্তনটা আমাদের এখানে পার্টি আছে আমাদের পার্টি আছে এই ফারুক ভাই আমাদের পার্টি আমরা চিনি কেউ এই ফারুক ভাই এই এই পার্টির সাথে আমাদের পার্টির দাঁড় করা দেখতে শুনতে চেহারা শুনতে তাই নিয়ে গেল মানুষের ভাবে ভাবে কিছু কাটতে হয় শিক্ষা দিকে কাটতে হয় আমাদের পার্টি আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যালয় আমিও যেটা লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল উনি আমেরিকার নাগরিকত্ব ছিল এটা তো জানেন সবাই উনি একসময় ছিল আমেরিকার নাগরিক ছিল কিন্তু ডাক্তার কামরুজ্জামান সাহেবের সাথে নির্বাচনে কাজ করতে গিয়া ওনার কাছে মনে হয়েছিল যে জনগণের সেবা করা উচিত ডাক্তার কামরুজ্জামান সাহেব ওনাকে আহ্বান জানাইছে সিএনএর বছরে ডাক্তার কামরুজ্জামান ওনার হাতে দায়িত্ব নিয়ে গেছে উনি নাগরিকত্ব আমেরিকার নাগরিকত্ব সারাই চলে গেছে উনি যদি আমেরিকার থাকতো সঙ্গে একটা প্রোগ্রাম এখানে তো জেলে পাঠাতে হতো না উনি তার মধ্যে জেলের কাছে 2008 সালে না আমাদের একটা মিথ্যা মামলা হয়েছিল জেলের কাছে এক বছর যে কারণে পরে কিন্তু ছেড়ে যায় আমাদের ছেড়ে যায় ওনার উপর পরবর্তী মানুষ ছেড়ে গেছে আমাদেরকে যায়নি এবং এখন ওনার শেষ বয়স চলে আসছে উনি জীবনের অবশিষ্ট যে কয়টা আমরা তাকে বাঁচায় উনি আমাদের নাগরিক বলে মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য মানুষের উন্নয়নের জন্য বিসর্জন করার জন্য ঘোষণা দিচ্ছেন আমরা সবাই ওনার জন্য একটু সময় ব্যয় করতে পারবো কিভাবে করবেন আজকে মনে করেন সাংগঠনিক সভা আমি এই মাইক নিয়ে আজকে আমাদের কথা ছিল না তো আমাদের সাংগঠনিক সভায় কিভাবে আপনারা কাজ করবেন আমি এখন মাইক নিয়ে এসেছি আপনার সাথে কথা বলবো মাইক বন্ধ করছে তো কি আপনি কিছু করবেন বলতে চাচ্ছিলাম যে আমাদের